আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের ধারাবাহিক লেকচার দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন চ্যাপ্টার আর অধ্যায় 3D, যে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 4। এই টাইপ 4 এর আমরা কিছু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু খাতা থেকে একটু আলোচনা করি। আমরা খাতা একটু লিখে নিয়েছি। আচ্ছা, আমরা সবাই সাধারণ একটা সমীকরণ জেনে আসছি যে প্রতিটা লেকচারে প্রতিটা অধ্যায় শুরুতে আমরা প্রথম ক্রম প্রথম মাত্রার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এম ইন্টু এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন ইন্টু এক্স কমা ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। এটাকে তারা কি বোঝাচ্ছে যে ওয়াইয়ের সাপেক্ষে এম এর ডিফারেন্সিয়েশন। এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়াইয়ের সাপেক্ষে এম এর ডিফারেন্সিয়েশন, আর এটাকে বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে হচ্ছে এন এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? যার কারণে আমরা এখানে লিখে দিয়েছি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এম। আর এই দুইটা যখন ডিফারেন্সিয়েশন করে যদি সমান হয় তাহলে এটা হচ্ছে প্রকৃত অন্তরক। তাহলে এই অধ্যায়ের জন্য আমাদের দরকার হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত অন্তরক সমীকরণটা কি, যে প্রথম অংশটা ডিফারেন্সিয়েশন করা দ্বিতীয় অংশ ডিফারেন্সিয়েশনের যদি ইকুয়াল হয়, মানে সমান হয়, দুইটা যদি সমান হয় তাহলে এটা হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ। আর যখন প্রকৃত অন্তরক সমীকরণ হবে তখন আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা কি, ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুবক এম ইন্টু এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন এন এক্স ফাই ডিওয়াই ইকুয়াল সি। এই সূত্রটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব। এই একটা সূত্র আছে, এটা প্রয়োজন খুবই কম, তবে এটা নিয়ে একটা আলোচনা করব। আমরা এই সূত্রটা নিয়ে এই অধ্যায়ের জন্য বেশি ম্যাথ করানো হবে, ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমাদের মুখস্থ করে নিতে হবে, আর এটাকে আমাদেরকে জানিয়ে দিতে হবে যে দুটা সমীকরণ ডিফারেন্সিয়েশন যদি সমান হয় তাহলে এটা প্রকৃত অন্তরক সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা সমাধান দেখি। প্রথমে দেখব উদাহরণ নাম্বার 3 কি বলতেছে। উদাহরণ নাম্বার 3-এ যে সমাধান করো 2x প্লাস 3y মাইনাস 6x ইন্টু ডিওয়াই ইকুয়াল 6x মাইনাস 2y মাইনাস 7 ডিএক্স। তাহলে এটার আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটার সমাধান দেখি। আমরা প্রথমে অংশটা তুলে নিলাম। নেওয়ার পরে আমরা একটু কাজ করব। এই যে অংশটা, এই অংশটাকে সামনে নিয়ে আসবো আর এটাকে স্থির রাখলাম। এখন আমরা এটাকে সামনে নিয়ে আসার পরে একটা মাইনাস দ্বারা গুণ করবো। এটাকে যদি এবার নিয়ে আসি তাহলে মাইনাস হবে, মাইনাস দ্বারা গুণ করলে তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। আর তাহলে এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ আকারে লিখলাম, ঠিক আছে? এখন আমাদেরকে কি কাজ, যে এই যে অংশ এম ইন্টু এক্স কমা ওয়াই ডিএক্স, তাহলে এম ইন্টু এক্স কমা ওয়াই, তাহলে এম ইন্টু এক্স কমা ওয়াই কোনটা, এই যে অংশটা যেটা এক্সের ওয়াইয়ের এক্সের সাপেক্ষে থাকতেছে, ঠিক আছে? এক্সের সাপেক্ষে যেটা থাকতেছে সেটা হচ্ছে এম এর অংশ, আর যেটা ওয়াইয়ের অংশ থাকতেছে, ওয়াইয়ের সাপেক্ষে যেটা থাকতেছে সেটা হচ্ছে এন এর অংশ। তাহলে করে এটা কি এম এর অংশ আর এটা হচ্ছে এন এর অংশ, আমরা লিখে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব, এটাকেও ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কি বলতেছে। যদি আমরা প্রকৃত দুইটা ডিফারেন্সিয়েশন করে দুইটা সমান হয় তাহলে আমরা এটা প্রকৃত অন্তরক, আর প্রকৃত অন্তরক হলে কি এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে? তাহলে ডেল ডেল ওয়াই ইন্টু এম ইকুয়াল ডেল ডেল ওয়াই অফ, এই যে প্রথম অংশ, এই অংশটা আমরা এখানে লিখে নিলাম। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন হয় না, কারণ কি এক্স আর ওয়াই দুটো ভিন্ন পদ, যার কারণে এটাকে 0 লিখলাম। এখন ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন 1 হয়, আর 2 তো 2 স্থির, আর ওয়াইয়ের সাপেক্ষে কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায়। তাহলে এখান থেকে কী পাইতেছি, 2 ইন্টু 1 তাহলে 2, তাহলে -2 পাইতেছি। তাহলে এম এর অংশে, এই যে আমরা শিখে আসলাম যে এম এর অংশে ডিফারেন্সিয়েশন যেটা হবে পরবর্তী অংশের সেটা ডিফারেন্সিয়েশন সমান হতে হবে। তাহলে পরবর্তী অংশ কি, ডেল এল এন ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়াল কি ডেল এল ডেল এক্স আউট অফ এই যে এন, এন বলতে কি এই যে অংশ, এই অংশটা আমরা লিখে নিলাম। এখন এর ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে? মাইনাস তো মাইনাস স্থির রাখলাম, 2x, এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন 1 হয়, তাহলে 1 লিখলাম। আর এখানে মাইনাস, এই প্লাস মাইনাসে, আচ্ছা মাইনাস দিয়ে দিয়ে দিলাম, এটা চিহ্নের পরিবর্তন হতো, আমরা পরিবর্তনটা তো করিনি, ঠিক আছে? এখানে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে 0, এটা এটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করে 0 হয়, ঠিক আছে? এটা যে মাইনাস দ্বারা গুণ করতে এটা প্লাস হতো আর এটা নেগেটিভ হতো। এটা প্লাস মাইনাস দেওয়া না দেওয়ার সমান কথা, কারণ কি সব 0 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে 2 ইন্টু 1 তাহলে -2ই আসতেছে। তাহলে আমরা কি এই যে এটাও
-2, এটাও -2। তাহলে কি লিখতে পারি, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স। এটা একটা প্রকৃত অন্তরক। এখন আমরা প্রকৃত অন্তরক কি আমরা নির্ণয় করে ফেললাম। এখন তাহলে প্রকৃত যদি অন্তরক হয় তখন কি আমরা এই সূত্র ব্যবহার করব, আমরা বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর সূত্রটা আমরা অপর পেজে লিখে নিই। ঠিক আছে, আচ্ছা তাহলে নির্ণয় সমাধান, ওই যে সূত্র, আমরা পুরো সূত্রটা আমরা এখানে লিখে নিয়েছি, অন্য কিছু কাজ করি নাই। তাহলে ওয়াই ধ্রুবক লেখার পরে এম ইন্টু এক্স কমা ওয়াই ডিএক্স, এই এম ইন্টু এক্স কমা ওয়াই ডিএক্স এর মান কত আমরা দেখাই, এই যে এইটা লিখে নেব, এম ইন্টু এক্স কমা ওয়াই, আর এন ইন্টু এক্স কমা ওয়াইটা হলে এটা। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমরা এখানে ইনপুট দিব। তাহলে মানগুলো আমরা ইনপুট দিয়ে দিলাম। ঠিক আছে, মান ইনপুট দিয়ে দিলাম। এখন প্লাস এন হচ্ছে এক্স ফাই ডিওয়াই। এই এক্স ফাই মানে কি জানো, এই এক্স ফাই মানে হচ্ছে এই ফাংশনে এক্স এর মান বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এই যে আমরা একটা ফাংশন দেখে আসলাম যে এই যে ফাংশনটা এটা এখানে এক্স এর মান বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এক্স এর মান বাদ দিলে কি থাকতেছে, এটা আর এটা থাকতেছে। তাহলে এটা মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে -3y আর +6, এই -3y + 6টা আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে -3y + 6, এই ডিওয়াই লিখলাম ইকুয়াল সি। এখন আমরা যখন এটা লেখা নিলাম, তারপরে এখন আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এই যে এখানে কি আসতেছে, এই যে প্রথম অংশে এক্স, এখানে আমরা একটু করে দিই। আচ্ছা মনে করো আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল কী হচ্ছে এক্স টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1। এটা হচ্ছে আমরা সূত্র জানি। ঠিক আছে, এই সূত্রতে আমরা এই অংশটা করব। তাহলে কি এখানে 6 স্থির, কারণ কি 6 কনস্ট্যান্ট ভ্যালু, এক্সের উপর কিছু নাই বলতে 1 আছে। ঠিক আছে, তাহলে এক্সের উপর কিছু নাই বলতে 1 আছে, তার এক্স টু দি পাওয়ার n এর মান 1 আর প্লাস হচ্ছে এই 1 ডিভাইডেড বাই 1 + 1, কারণ n + 1। তাহলে এখান থেকে কী লেখা যায়, তাই x² ডিভাইডেড বাই 2 লেখা যায়। ঠিক আছে, যার কারণে আমরা x² ডিভাইডেড বাই 2 লিখছি একবারে। আচ্ছা এখানে 2 তো লিখলাম, ওয়াই লিখলাম। আর যেহেতু কি এক্সের সাপেক্ষে হচ্ছে, কিন্তু এক্সের সাপেক্ষে এটা হচ্ছে ওয়াই হচ্ছে, যার কারণে এটাকে আমরা এক্স লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে 2y তো স্থির, এটাকে ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স, এই এক্সটা আমরা এখানে লিখে দিলাম। মাইনাস এখানে 7n তো কনস্ট্যান্ট ভ্যালু স্থির থাকতেছে, এখন ডিএক্স যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স হয়, সেই এক্সটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, এখন আমরা একটা মাইনাস দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই 3 তো 3 লিখলাম। ঠিক আছে, এই মাইনাস, আচ্ছা মাইনাস এই মাইনাসটা বাইর করে নিলাম। ঠিক আছে, তাহলে নিলে মাইনাসটা যদি সামনে নিই তাহলে কি আসছে, স্থির রাখলাম ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে কি আমরা এর আগে যে সূত্র দিয়ে করেছিলাম সেটা দিয়ে ব্যবহার করে, তাহলে ওয়াই 1 এখানে কিছু না বলতে 1 আছে, 1 + 1 আর ডিভাইড বাই 1 + 1 প্লাস এখানে 6, এখানে ওয়াই ডিওয়াই যেহেতু কনস্ট্যান্ট, এ 6 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এখন ডিওয়াই যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা হয় তাহলে ওয়াই হয়, তাহলে 6 × y ইকুয়াল সি লিখলাম। এখন আমরা এখানে যা আছে লিখলাম, এটা হচ্ছে একটু সাজায় লিখলাম 2x এখানে একটু সাজায় লিখলাম। আর এখানে এই 6y সামনে নিলাম, এটাকে একটু সাজায় লিখছি যে 3 এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার, আর এখানে 1 আর 2 হচ্ছে, এটা সি আসতেছে। এখন আমরা কি করব, যে এই যে 3 এই 2 দ্বারা এটা কাটাকাটি করলে 3 হয়। ঠিক আছে, 3x², এখানে যা আছে স্থির রাখলাম, এটা স্থির, এটা একটু যা আছে স্থির রেখে রেখেছি। এখন এটাকে যেহেতু ডিভাইডের আকার একটা আছে, তার কারণে এটাকে আমরা লসাগু করতে পারি। তাহলে লসাগু 2 নিলাম, 2 যদি লসাগু নিই তাহলে কি 2 দিয়ে সবাই গুণ করো, তাহলে 6x² - 4xy, কারণ কি 2 দিয়ে গুণ করছে, তাহলে 7 × 2 = 14x, এখানে 6 × 2 = 12 মাইনাস এখানে 3y² = c। এটা এই কাজও করতে পারি, লসাগু করতে পারি, অথবা যদি আমরা 2 দিয়ে গুণ করে দিতাম, 2 দিয়ে যদি উপরে সবার অংশকে গুণ করে দিতাম তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, যে এই যে 2 আমরা অপোজিট পার করে দিই। ঠিক আছে, তাহলে এটাকে স্থির রেখে 2 অপোজিট পার করে 2c আসতেছে। এখন এটাকে আমরা একটু সৌন্দর্য দেখাবো। ঠিক আছে, তাহলে 2c এর মান আমরা c' ধরে নিলাম। ঠিক আছে, তার কারণে এটাকে স্থির রাখার পরে 2c এর পরিবর্তে c' ব্যবহার করে দিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে পরবর্তী একটা সমাধান দেখি আমরা। এবার দেখবো আমরা 10 নাম্বার, উদাহরণ নাম্বার 10। কি বলা হচ্ছে, যে সমাধান করো x³ + 3xy²
ডিএক্স প্লাস ওয়াই কিউব প্লাস 3x² ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। এটাকে আমরা সমাধান করব, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো দেখুন, এটা যা আছে এটা ইকুয়াল 0 লিখলাম, এটা মূল্যায়ন। এখন আমাদের প্রথম কাজটা কি, এম এর সাপেক্ষ লেখা লাগবে আর এন এর সাপেক্ষ। তাহলে এম ইন্টু এক্স ওয়াই এটার জন্য এটা লিখতে পারি, কারণ কি ডিএক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এম এর অংশ, আর ডি ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এন এর অংশ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এন এর অংশ, এটা লিখে দিলাম। এখন আমাদের কাজ কি, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দুইটা যদি সমান হয় তাহলে এটা হচ্ছে প্রকৃত, তাহলে এটা হচ্ছে যদি দুইটা সমান হয় তাহলে আমরা প্রকৃত অন্তরক সমীকরণ হবে। আর প্রকৃত অন্তরক সমীকরণের একটা সূত্র জানি, সেটা আমরা লিখবো। তাহলে ডিএম বাই ডিওয়াই ইকুয়াল ডেল ডেল ওয়াই অফ এই যে অংশ, এই অংশটা আমরা লিখলাম এম এর অংশটা। তাহলে এটাকে এক্সএস কিউব ওয়াই সাপেক্ষে যদি এই এক্সএস কিউবে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু 0 হয়ে যায়, কারণ কি এর কোনো সাপেক্ষ মিলতেছে না। আর এর ডিফারেন্সিয়েশন করে 3x কনস্ট্যান্ট ভ্যালু ওয়াই, এটার পাওয়ারটা সামনে আসতেছে, তাহলে 2y আসতেছে, তাহলে 3 দুগুণ 6xy আসতেছে। এটা আমরা নির্ণয় করি। এখন এন এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে। তাহলে ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল ডেল এক্স ডেল ডেল এক্স অফ এই যে এনের অংশ লিখলাম। তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে এটা 0 আসতেছে, 3 ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে সামনে নিলাম, আর এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2x, পাওয়ারটা সামনে আসে, ঠিক আছে। তাহলে 3 দুগুণ 6xy। তাহলে এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা আর এটা কিন্তু সমান আসতেছে, ঠিক আছে। তার কারণে আমরা লিখতে পারি যে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স, এটা হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ। আর যদি প্রকৃত অন্তরক সমীকরণ হয় সেই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা এখানে লিখে নিলাম, ঠিক আছে, অন্য কিচ্ছুই করিনি। আচ্ছা, প্রকৃত অন্তরক সমীকরণের সূত্র লিখে নিলাম, নেওয়ার পরে এখন আমরা একটু মান বসাবো, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু মান বসাই। তাহলে এটা যা স্থির রাখলাম, এম এর মানটা কি আছে, এই যে এম অংশের মান, এম অংশের মানটা কি এই অংশ মান, এই মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে। এই মানটা ইনপুট দিয়ে দিলাম, এখানে ডিএক্স প্লাস এখানে কি বলছে এন ইন্টু এক্স ফাই আই অফ ডিওয়াই। এক্স ফাই অফ ডিওয়াই বলতে কি বোঝান, যে এক্সের অংশ বাদে যে অংশ থাকবে। আচ্ছা, তাহলে দেখি এখানে কোনটি এক্সের অংশ আছে, এটা কিন্তু এক্স আছে, ঠিক আছে। তাহলে এই অংশ বাদ দিতে হবে, তাহলে এই অংশটা লিখতে হবে। তাহলে এই অংশটা আমরা এক্স ওয়াই কিউব, এই ওয়াই কিউবটা আমরা এখানে বসে দিলাম, আর এখানে ডি ওয়াই ইকুয়াল সি। এখন আমরা এখানে এর আগে যে ম্যাথটা করেছিলাম সেই ম্যাথের যে সূত্র, সেই সূত্র দ্বারা যে ইন্টিগ্রেশন দেখাই আমরা, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে, এই সূত্র দ্বারা করলাম। তাহলে এখানে কি পাওয়ার আসতেছে 3 প্লাস ওয়ান ডিভাইড বাই 3 প্লাস ওয়ান, আর প্লাস এখানে 3 তো স্থির, এর এখানে ওয়াই স্কোয়ার থাকতেছে। কারণ কি, যেহেতু এটা এক্সের সাপেক্ষে করা হচ্ছে, ঠিক আছে, যেহেতু ওয়াইটা এক্সের সাপেক্ষে নয় তার কারণে এটা কনস্ট্যান্ট। অ্যান্ড এক্স এ করলে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, কারণ কি এক্সের উপর কিছু না বলতে ওয়ান আছে, আর সূত্রের ওয়ান, আর ওয়ান প্লাস ওয়ান প্লাস এখানে কি আসতেছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই সাপেক্ষে করা আছে 3 প্লাস ওয়ান ডিভাইড বাই 3 প্লাস ওয়ান, আর এটা ইকুয়াল সি। এসব সব আমরা সবাই জানি আশা করি, কারণ এসব সহজেই অনেক আগে থেকে সব ম্যাথ অন্তরীকরণ করা হয়, ইন্টিগ্রেশন করা হয়, জানি আমরা সবাই। তাহলে এখান থেকে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল সি। এখন এটাকে আমরা লসাগু করবো, ঠিক আছে। লসাগু যদি নিই 4, তাহলে এখানে কি আসতেছে এক্স কিউব প্লাস এর এটা কারাগালি 2 হয়, তাহলে 3 দুগুণ 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল সি পাইতেছি। তাহলে এই সিটাকে আমরা 4টাকে অপোজিট পার করে দিই, ঠিক আছে, এটা ভাগ আছে গুণ হয়ে যায়, তাহলে এটা স্থির রাখে, তাহলে 4c আসতেছে। এখন এই 4c তো আর লেখা যায় না, এটাকে আমরা 4c ইকুয়াল সি প্রাইম ধরে নিলাম, তাহলে এটা ইকুয়াল 4c অর্থাৎ সি প্রাইম লিখলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি, এই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্স নিতে পারেন, সামান্য মূল্যে আমরা কোর্স দিয়ে যাচ্ছি, অথবা আমাদের ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক www.homeworkshikha.blogspot.com মেনশন করে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কোর্সগুলো নিতে পারেন। সবাই ভালো থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।